ইতিহাস বিকৃতির প্রথম পদক্ষেপ আওয়ামী লীগই গ্রহণ করে। শেখ মুজিবের নির্দেশেই মেজর জিয়া তার ঐতিহাসিক ঘোষণা দেয়, এ দাবি প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ আষাঢ়ে গল্পের উপস্থাপন করে। সেই লোমহর্ষক ক্রান্তিলগ্নে নেমে আসে ২৫-২৬ মার্চের সেই কালো রাত্রি। পাকিস্তান সেনাবাহিনী নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতিকে শায়েস্তা করার জন্য। ২৫শে মার্চের বর্বরতা আধুনিক কালে সব নজিরকেই ছাড়িয়ে যায়। হাজার হাজার নারী পুরুষ শিশুকে হত্যা করা হয় নির্বিচারে। সামরিক বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বাঙালি সদস্যগণও রেহাই পাননি স্বেচ্ছ সন্ত্রাসের হত্যাযজ্ঞ থেকে। ঢাকা, চিটাগং এবং খুলনা সহ পূর্ব পাকিস্তানের সর্বত্রই অভিযান চালানো হয়, নিষ্ঠুর অভিযান। প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয় বাঙালি জাতির। এই ক্রান্তিলগ্নে অনেক অনুরোধ ও আকুতি জানানো হয় শেখ মুজিবকে সশস্ত্র জাতীয় মুক্তি সংগ্রামে নেতৃত্ব দেবার জন্য, কিন্তু সব অনুরোধ উপেক্ষা করে জাতিকে মৃত্যু ও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে কাপুরুষের মতোই তিনি কারাবরণ করে চলে যায় পশ্চিম পাকিস্তানে। আত্মরক্ষার জন্যেই অনন্যোপায় হয়েই শান্তিপ্রিয় বাঙালি অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়। প্রতিরোধ সংগ্রামের নেতৃত্ব দানে অসম্মত শেখ মুজিব বলেছিলেন, আমি গণতন্ত্রের রাজনীতি সারা জীবন করেছি, অস্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করি না। এ কি পরিহাস! সমগ্র বাঙালি জাতি যার কথার বিশ্বাস করে অকাতরে প্রাণ দিয়েছে, তাকে মেনে নিয়েছে একমাত্র নেতা হিসেবে, দীর্ঘ সংগ্রামে চরম ত্যাগ স্বীকার করেছে নির্দ্বিধায়, সে নেতাই ক্রান্তিলগ্নে জাতিকে পিছে ফেলে রেখে খোঁড়া যুক্তি তুলে বহাল তবিয়তে পশ্চিম পাকিস্তানে পাড়ি জমালেন। ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিল বাঙালি জাতি। মুজিবের সুবিধাবাদী আচরণে হতাশায় ভেঙে পড়েছিল মুক্তিকামী জনতা, কিন্তু সে ক্ষণিকের জন্য মাত্র। আওয়ামী লীগের নেতারাও সব যার যার মতো গা ঢাকা দিলেন প্রাণ বাঁচানোর প্রচেষ্টায়। মুজিব গ্রেপ্তার হওয়ার সাথে তারাও পালিয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন। এ অবস্থায় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ সংগ্রামের দায়িত্ব নিজেরাই নিজের হাতে তুলে নিয়েছিল। বিচ্ছিন্নভাবে বাংলাদেশের সর্বত্র প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে। গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। এ অবস্থায় ২৬শে মার্চ রাতে চিটাগং এ অবস্থিত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অখ্যাত তরুণ মেজর জিয়াউর রহমান তার তরুণ বাঙালি সহকর্মীদের পরামর্শ ও সহচর্যে তীব্র জাতীয়তাবাদী চেতনা উদ্ভূত হয়ে বেতার মাধ্যমে জাতির প্রতি আহ্বান জানান স্বাধীনতা সংগ্রামের। তার আহ্বানে আশার আলো দেখতে পেয়েছিলেন জাতি। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে স্বাধীনতার লক্ষ্যে শুরু হয়েছিল রক্তক্ষয়ী মহান মুক্তি সংগ্রাম। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে মেজর জিয়াউর রহমানের ক্ষীণ কণ্ঠ। Under circumstances, however, I hereby declare myself as the provisional head of the Southern Bangla Liberation Government. অবশ্যই পরবর্তী ঘোষণার সাথে যোগ করা হয় আন্ডার গাইডেন্স অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষণা নিয়ে সেই সময় চুলছেরা বিশ্লেষণ করার ফুরসত কারও ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালে ২৬শে মার্চ কালুরঘাট থেকে প্রচারিত স্বাধীনতার ঘোষণা সম্পর্কে সরকার ও আওয়ামী লীগের তরফ থেকে পর্যায়ক্রমে কয়েকটি কাহিনী প্রচার করা হয়। প্রথম গল্পটি ছিল ২৫শে মার্চ দিবাগত রাতে গ্রেপ্তারে পূর্বক্ষণে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরীকে টেলিফোনে শেখ মুজিবুর স্বাধীনতার ঘোষণা বাণীটি পাঠিয়েছিলেন, কিন্তু সামরিক অভিযানে প্রাক্কালে সকল প্রকার টেলিফোন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। অতএব ওই গল্প ধোপের টেকেনি। দ্বিতীয় গল্পে বলা হয়, ওয়ারশেল মাধ্যমে চট্টগ্রাম বন্দর অবস্থান্তর একটি অস্ট্রেলীয় জাহাজের ক্যাপ্টেনকে স্বাধীনতার ঘোষণা জানানো হয়। ওই ক্যাপ্টেন নাকি জনাব জহুর আহমেদকে শেখ মুজিবের সেই ঘোষণা বাণী পৌঁছে দিয়েছিলেন। চট্টগ্রামের কোনো নোঙ্গর করা জাহাজের সাথে ঢাকায় বসে ওয়ারশেল বা ওয়্যারলেস সংযোগ প্রতিষ্ঠা করা কোনোভাবেই তখন সম্ভব ছিল না, কারণ ওই সময় চট্টগ্রাম বন্দরে ইপিআর ও বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের সাথে পাক বাহিনীর লড়াই চলছিল। তাছাড়া ঢাকা ওয়ারশেল সেন্টারসহ সবগুলো যোগাযোগের কেন্দ্র তখন পুরো মাত্রায় খান সেনাদের অধীনে। সুতরাং এই গল্প সারহীন প্রমাণিত হয়। শেষ গল্পে বলা হয়, চট্টগ্রাম ইপিআরকে জানানো হয়েছিল সারা দেশ স্বাধীনতার ঘোষণা বা
বাণী প্রচারের জন্য স্বাধীনতার যুদ্ধে ইতিহাস নামক প্রকাশনায় ওই কাহিনীটি নথিবদ্ধ করা হয় অ্যাকচুয়ালি। কিন্তু একটুখানি যুক্তি দিয়ে বিশ্লেষণ করলে বোঝা যায় কাহিনীটিও অসারে গল্প মাত্র। প্রথমত, ঢাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ মাধ্যমগুলো যথা টেলিফোন, টেলিগ্রাফ, ঢাকা বেতার, ওয়্যারলেস সমস্তই তখন সম্পূর্ণরূপে পাক বাহিনীর নিয়ন্ত্রণে। এবার দেখা যায় ঢাকা ইপিআর এর মাধ্যমে চট্টগ্রাম ইপিআরকে নির্দেশ পাঠানো। প্রশ্নটি, ঢাকা ইপিআর যদি শেখ মুজিবের নির্দেশে স্বাধীনতা ঘোষণা চট্টগ্রামে পৌঁছাতে পারে, তাহলে ঢাকা ইপিআর থেকেই তো সারা বাংলাদেশে ওই ঘোষণা প্রচার করার জন্য বলা যেত। তাছাড়া সবাই জানা ছিল ঢাকা ইপিআর এর হেডকোয়ার্টার এবং পিলখানা সিগন্যাল সেন্টার 23শে মার্চই আর্মি দখল করে নিয়েছিল। তারপরও কথা থাকে, চট্টগ্রামের ইপিআর এর দায়িত্বে ছিলেন তখন বাঙালি তরুণ অফিসার ক্যাপ্টেন রফিকুল ইসলাম। সে সমস্ত বাঙালি অফিসারদের সাথে একত্র হয়ে মেজর জিয়াউর রহমান 26শে মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তাদের মধ্যে ক্যাপ্টেন রফিক ছিলেন অন্যতম। পরবর্তী পর্যায়ে 1 নং সেক্টরে তিনি যুদ্ধ করেন। স্বাধীনতার পর তাকে হঠাৎ করে সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হয়। মুক্তিযুদ্ধের উপর ক্যাপ্টেন রফিক একাধিক গ্রন্থ লিখেছেন, কিন্তু কোথাও তিনি স্বাধীনতার ঘোষণা বাণী ঢাকা থেকে পাবার ব্যাপার কিছু লেখেননি। কেন? সর্বোপরি স্বাধীনতার ঘোষণা সত্যি সত্যি ঢাকা থেকে পাঠানো হয়ে থাকতো, সেই ক্ষেত্রে মেজর জিয়া তার প্রথম ভাষণ নিজেকে অস্থায়ী সরকার প্রধান হিসাবে ঘোষণা দিয়েছিলেন কোন যুক্তিতে? তারপর প্রশ্ন থাকে, চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন আরেক নেতা আব্দুল হান্নান যদি 30 মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে একাধিকবার বক্তব্য প্রচার করেছেন, তিনি বা কেন তার প্রচারণায় একবারও উল্লেখ করলেন না স্বাধীনতার ঘোষণা বাণী ঢাকা থেকে পাওয়ার কথা? অতএব 26শে মার্চ মেজর জিয়াউর যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ওই ধ্রুব সত্যকে সত্য চেষ্টা করেও কোনো যুক্তি দিয়েই খণ্ডানো সম্ভব নয়।